প্রতিবার ভোলায় আসি 5-7 দিনের জন্য, কিন্তু এইবার প্রায় 1 মাসের জন্য ভোলায় আসতেছি। আর এই খুশিটা আমাদের দুই বোনের অনেক বেশি ছিল যে 1 মাস বাড়িতে থাকবো। কিন্তু লঞ্চে আসার সময় এরকম একটা ঘটনা ঘটবে এটা আসলেই বুঝতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় আসার আগের দিন আমরা আমাদের বোনের জন্য বার্থডে গিফট কিনি। ওর বার্থডে ছিল মে মাসের 7 তারিখে, আর ওর পছন্দের জিনিস গিটার। তো চিন্তা করলাম গিটার গিফট করি ওকে। গিটার কিনা শেষ করে ঈদের কিছু শপিং বাকি ছিল, শপিংটা শেষ করে বাসায় চলে যাই। তারপর দিন খুব সকালে আমরা বের হয়ে যাই সদরঘাটের উদ্দেশ্যে। আর আমরা যখন বের হচ্ছিলাম তখন সূর্য উঠছে কেবল, প্রায় 6টা বাজে তখন। এইবারে ভোলা আসাটা খুব হুটহাট ডিসিশনে হওয়াতে কোনো কেবিন বুক করা হয়নি। আর সকাল 6টা বাজে যেহেতু চলেই এসেছি সদরঘাট, তো ভেবেছি এসি কোনো না কোনো কেবিন পেয়ে যাব, কিন্তু দোয়েল পাখি 10-এ কোনো কেবিন ছিল না। ওরা যদিও আমাকে বলেছিল আপু দোয়েল পাখি 8-এ আছে, কিন্তু আমরা যেহেতু খুব সকালবেলা চলে এসেছি তাই সিদ্ধান্ত নিলাম যে তাড়াতাড়ি বাসায় গিয়ে ঘুমাবো, কারণ যেহেতু ঘুম একটুও হয়নি আমাদের দুইজনের। খুব বেশ ভালোই লঞ্চে জার্নি করলাম, কারণ লঞ্চের জার্নি আমার কাছে মনে হয় খুবই শান্তির একটা জার্নি। বাস, ট্রেন এইসবের আগে আমি সবসময় লঞ্চের জার্নিটাই প্রেফার করি, কারণ লঞ্চে ঘুমিয়ে বসে যেভাবে মন চায় আপনি আসতে পারবেন, আপনার শরীরে কোনো ধরনের ধকল ফিল হবে না। এত বছর লঞ্চ জার্নি করেও এই অভিজ্ঞতার সম্মুখীন আমি কখনোই হইনি, কিন্তু এইবার এই অভিজ্ঞতার সম্মুখীন হব এটা আসলে আমি চিন্তাই করিনি। আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম ওই ভিডিওতে আমি হয়তো অনেক কিছু আপনাদেরকে গুছিয়ে বলতে পারিনি, কারণ আমি একদম র্যান্ডমলি ওই ভিডিওটা করেছিলাম। ঘটনাটা অনেকেই জানতে চেয়েছিলেন যে আপু আসলে ঘটনাটা কি হয়েছে, অনেকেই নাকি ঘটনাটা বুঝতে পারেনি। পুরো লঞ্চ জার্নিটাই খুব এনজয়েবল ছিল, কিন্তু লাস্ট টাইমে মানে যখন ভোলাঘাট দিবে লঞ্চটা, মাত্র 10 মিনিট বা 12 মিনিট আছে, যে যখন সবাই অনেক তাড়াহুড়ার ভিতরে থাকে, ওই সময় একটা হুজুর ভাইয়া তার পিছনের সিটে বসা একটা ভাইয়ার কলার ধরে উঠায়া দেন মারা শুরু করে। তো এইটা দেখে আমরা ভেবেছিলাম যে হয়তো বা কোনো ধরনের ঝগড়া লেগেছে। লঞ্চের সব মানুষ ওখানে জড়ো হয়ে যায়, আর ওই ভাইয়াটা মানে হুজুর ভাইয়াটা বারবারই আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধ্বনিটা বেশি উচ্চারণ করছিল আর বলছিল কালেমা পড়তে ওকে। তো এটা শুনে আমি প্রথমত নার্ভাস হয়ে যাই যে এখানে যদি এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে আমাদের কি হবে। এরপরে ওই ভাইয়াটাকে অনেকক্ষণ মারার পরে ওই ভাইয়াটা কিছুটা অ্যাবনর্মালের মতো হয়ে যায়, আর অ্যাবনর্মাল হওয়ার পরে ওই ভাইয়াটা আমার বোনের পাশে এসে বসে, আর এটা দেখে আমার বোন একদম কাঁপতে থাকে আর ও বলছিল ওর খুব বমি পাচ্ছে। তো এটা দেখে আমি আরো নার্ভাস হয়ে যাই যে এই নদীর মাঝখানে যদি এরকম কিছু হয় তাহলে আমি আমার বোনকে নিয়ে কোথায় যাব। তো কিছু আঙ্কেল হচ্ছে ওই ভাইয়াটাকে সরিয়ে দেয়, যে ভাইয়াটাকে হচ্ছে হিপনোটাইজ বা অ্যাবনর্মাল করে ফেলেছিল ওই ভাইয়াটা। এরপরে ওইখানে আরো কিছু ঘটনা ঘটে, যে আশেপাশের মানুষজন বারবার বলছিল যে হুজুর জিন তাড়াচ্ছে এরকম। তো আমার কাছে এটা মনে হয়েছে একটা কোরাম। যারা এটা বোঝানোর চেষ্টা করেছে মানুষজনকে যে হুজুর জিন তাড়াচ্ছে, কিন্তু জিন তাড়ানোর কথা বলে হুজুর তার থেকে কেন সবকিছু নিয়ে যাবে এই জিনিসটা কেউ চিন্তা ভাবনা করেনি। এখন একদল মানুষজন বলবে যে আপু আপনি হুজুর কেন মেনশন করলেন। আসলে পাঞ্জাবি দাড়ি মোছ রাখলেই সে যে হুজুর হয় এরকম না, ওনার পোশাক আশাক এবং ওনার কথাবার্তা সবকিছুই হুজুরদের মতো ছিল, তার জন্যই আমি আসলে এই কথাটা উচ্চারণ করলাম। আমি আসলে ওই সময়টা আপনাদেরকে বিশ্লেষণ করলাম যে এরকম ধরনের একজন মানুষ এসেছে। আমি কোনো জাতি কোনো মানুষের বর্ণনা বা কাউকে আমি খারাপ ভাবে দেখছি না বা কাউকে খারাপ বলছি না। আমি আসলে বললাম মানুষকে এভাবে প্রেজেন্ট করে তার থেকে সবকিছু নিয়ে যাওয়া হয়েছে, আর কিছু দল মানুষ সেটাকে সমর্থন করেছে, কেউ কিছু বলেনি। আর ওই সময় না লঞ্চ প্রায় ঘাটের কাছে চলে এসেছে, যে কেউ কিছু বলবে সেটাও সম্ভব হয়নি। কিন্তু এটা যদি কর্ণফুলী, সম্পদ বা অন্য আদার্স কোনো লঞ্চে হতো তাহলে দেখা যায় তো ওখানে স্টাফরা দৌড়ে চলে আসতো, কিন্তু ওই সময় ওই লঞ্চের কোনো স্টাফও ওইখানে আসেনি। আর এইবার হয়তো আপনারা পুরো ঘটনাটা বুঝতে পেরেছেন যে ওইখানে কি ঘটনাটা ঘটেছিল আর কেন আমরা নার্ভাস হয়ে গিয়েছিলাম। লঞ্চ থেকে সবার আগে যেহেতু আমরা নেমেছিলাম, তো আমি লঞ্চের বাহির থেকে একটা ভিডিও করছিলাম, যে তখনও মানুষজন ওই সিচুয়েশনটা দেখতেছিল আর মজা নিচ্ছিল। যাক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। ডু ফলো মি মোর।